চেয়ারম্যান বাড়ি পর্ব সংখ্যা ২। মিঠাইয়ের ফর্সা মুখটা হুট করেই কামিনী ফুলের মতো সাদা থেকে কৃষ্ণচূড়ার মতো লাল হতে শুরু করলো। একেই কি বলে রক্তচাপ বেড়ে যাওয়া? মানুষের ভয় পেলে ফ্যাকাশে হওয়ার কথা, কিন্তু মিঠাইয়ের ক্ষেত্রে উল্টো হচ্ছে। সে বিড়বিড় করে ডাকলো, বেহুলা কোথায় তুই? বেহুলা শুনতে পাচ্ছিস? কোনো উত্তর নেই। বেহুলার কোথাও খেয়াল নেই। মিঠাই শাড়িটা মালকোঁচা মেরে দৌড়তে লাগলো। বুকের ভেতরে একটা তবলার বোল বাজছে, ধিনতা ধিনতা। স্টেজের সামনে পৌঁছতেই দেখা গেল কবিতা বেগমকে। তিনি বসে আছেন, ভীষণ ব্যস্ত দেখাচ্ছে অবশ্য। মেয়ের বিয়ে বলে কথা। মিঠাইকে দেখেই তার ভুরুজোড়া ধনুকের মতো বেঁকে গেল। গম্ভীর গলায় বললেন, বেহুলা কই? মিঠাইয়ের মনে হলো তার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য লাঞ্চ বিরতি নিয়েছে। বেহুলা তাহলে এখানেও আসেনি? তবে কোথায় মেয়েটা? মিঠাইকে চুপ থাকতে দেখে কবিতা বেগম জোরে চেঁচিয়ে উঠলেন, কী রে, জবাব দিচ্ছিস না কেন? ধক করে একটা শব্দ হলো ভেতরে। আমতা আমতা করে বলল, বেহুলা আপাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ঘরেও নেই। কথাটা বলেছিল ফিসফিস করে, কিন্তু পাত্রপক্ষের এক মহিলার কান বোধহয় বাদুড়ের মতো তীক্ষ্ণ। তিনি বাজখাই গলায় চিৎকার করে উঠলেন, কি বললেন? মেয়ে খুঁজে পাচ্ছেন না মানে? ব্যাস, মুহূর্তের মধ্যে শান্ত পুকুরে ঢিল পড়ল। হলুদ সন্ধ্যার সেই মোমো গন্ধটা কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো রাজ্যের বিষাদ। চারিদিকে হইচই শুরু হলো। কেউ বলল, মেয়ে কই? আবার কেউ একটু রসিয়ে বলল, ঘটনা তো সুবিধের ঠেকছে না। আজকালকার মাইয়া লোকে যা শুরু করছে, কারো হাত ধইরা চম্পট দিল নাকি। এ মা, মেয়ে আমার পালিয়ে গেল না তো? মানুষের কল্পনা শক্তি অদ্ভুত। নিমিষেই তারা বেহুলার জন্য প্রেমিক তৈরি করে ফেলল এবং সেই প্রেমিকের হাত ধরে বেহুলাকে এই হলুদ সন্ধ্যা থেকে বহুদূর কোথাও পাঠিয়ে দিল। মিঠাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মানুষের ভিড় বড়ই বিচিত্র জিনিস। এরা আনন্দ খোঁজে উৎসবে আর উত্তেজনা খোঁজে বিপদে। কবিতা বেগমের দশা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উল্টে পড়ে যাবেন। তার চোখ মুখের ভঙ্গি অনেকটা সেই সব মানুষের মতো যারা হঠাৎ বুঝতে পারে যে তারা এক বিশাল সমুদ্রের মাঝখানে একটা ফুটো নৌকোয় বসে আছে। মিঠাইয়ের বড় ভাই মিত্তসহ বাড়ির আরও বৃদ্ধ বর্ণিতা হৈন্য হয়ে বেহুলাকে খুঁজছে, অথচ বেহুলা নিখোঁজ, যেন কর্পূরের বাতাসের মতো মিলিয়ে গেছে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। বেহুলা নিজেই এই বিয়েতে মত দিয়েছিল, হুট করে পালিয়ে যাওয়ার মেয়ে সে না। আর পালালেও কি এমন মহেন্দ্রক্ষণ বেছে নিতে হয়, যখন বাড়ি ভর্তি মানুষ আর গাদা গাদা আলোর রোশনাই? এর বুদ্ধিশুদ্ধি কম নয়, অথচ তার ওপর এখন সব জট পাকিয়ে যাচ্ছে। তার ফর্সা মুখটা এখন বর্ষাকালের মেঘলা আকাশের মতো থমথমে, নাকের ডগায় লাল হয়ে আছে ভয়ের চোটে। হঠাৎ মিঠাইয়ের স্মৃতির এক কোণে একটা ছোট্ট বাতি জ্বলে উঠল। কিছুক্ষণ আগে বাড়িতে যখন লোডশেডিং হলো, ঘোর অন্ধকারের মধ্যে কার যেন সাথে তার ধাক্কা লেগেছিল। একজোড়া শক্ত কাঁধ আর গায়ের গন্ধ মিশে রহস্য ছিল। কে ছিল সেই যুবক? পাত্রপক্ষের কেউ, নাকি বাহিরের কোনো আগন্তুক যে অন্ধকারের সুযোগ নিয়ে অন্দরমহলে ঢুকে পড়েছিল? মিঠাই কপালে হাত দিয়ে বসে পড়ল। সে ধাঁধার মধ্যে হারিয়ে যাওয়া এক ক্ষুদ্র পিঁপড়া। বাহিরে এশার আজান শোনা যাচ্ছে। বাড়িতে কিছুক্ষণ আগে সানাই আর হাসাহাসির শব্দে কানপাতা দায় ছিল, সে বাড়িতে এখন থমথমে। উৎসবের হলুদ সন্ধ্যা নিমিষেই একটা মউত বাড়িতে রূপ নিয়েছে। মানুষগুলো সব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অনেকে কুকথা বলছে ফিসফিস করে। রাতের আকাশ খানিকটা ফ্যাকাশে, যখন কেউ ভুল করে বিশাল এক ক্যানভাসে সাদা রং লেপে দিয়েছে। প্রকৃতিতে অগোছালো ভাব, যেমনটা থাকে ঝড় ওঠার আগে কিংবা কোনো গভীর রহস্য উন্মোচনের মুহূর্তে। বেহুলার হাত দুটো এতক্ষণ শক্ত করে ধরেছিল। পাটের দড়ির কারণে কবজি দুটো লাল হয়ে অবশ হয়ে আছে। মুখের ভেতর গোজা ছিল তুলোর দলা।
হঠাৎ অন্ধকার চিরে একটা ছায়া এগিয়ে এলো। খসখস শব্দ করে সেই দলাটা সরিয়ে নিল। মুক্তি পাওয়া মাত্রই বেহুলা বাতাস টেনে নিল ফুসফুসে। তারপর এক চিৎকার, আমির, রাজামির, চেয়ারম্যান বাড়ির পোলা ভেবে ভাবিস না ছাড় পেয়ে যাবি, তোর বিচার হবে। রাজামির নির্বিকার, সে দাঁড়িয়ে আছে, চেহারায় কোনো অনুশোচনা নেই, বরং স্থিরতা। বেহুলাকে কাচারি বাড়ি থেকে তুলে আনাটা তার কাছে খুব সাধারণ কাজ ছিল, যেমন বাগান থেকে ফুল ছেঁড়া। এই রাজামিরের সাথেই অন্ধকারে মিঠাইয়ের ধাক্কা লেগেছিল। সন্ধ্যাবেলায় সেই উটকো লোকটা যে আজ এভাবে সামনে দাঁড়াবে তা কে জানত? রাজামির কায়দা করে তার জিভের নিচ থেকে একটা চিকন শলকা বের করলো। এটা তার পুরনো অভ্যাস, শলাকা লুকিয়ে রাখা। ধীরে সুস্থে নিজের শার্টের হাতা গুটাতে গুটাতে শীতল গলায় বলল, তুই কি করবি তা আমার বাল জানে। বেহুলার ফর্সা কান দুটো অপমানে আর রাগের মুহূর্তেই জবার মতো লাল হয়ে গেল। সে আবার চেঁচিয়ে উঠল, আমায় এইখানে কেন নিয়ে আসছিস? কাল আমার বিয়ে। এই ভরা পূর্ণিমার আগে তুই কি নাটক শুরু করেছিস রাজ? সমাজ সংসার বলে কি কিছুই নেই? লোকে এখন ছিছি করবে, সবাই ভাববে বেহুলা তার বাপের মান সম্মান ধুলোয় মিশিয়ে কাল রাত্রিতে কার সাথে যেন পালিয়ে গেছে। মাঝরাত্রিতে এই নির্জন ঘরে আমায় আটকে তুই কাল লাভ করছিস। বাইরে কোথাও একটা রাতজাগা পাখি ডেকে উঠল। হিমু হলে হয়তো এই মুহূর্তে পকেটহীন হলুদ পাঞ্জাবিটা গায়ে পরিয়ে বলতো, মহাপুরুষদের জীবনে ছোটোখাটো অপহরণ থাকা ভালো, তাতে রহস্য বাড়ে। কিন্তু রাজামির হিমু নয়, সে চেয়ারম্যান বাড়ির দুর্দান্ত ছেলে। সে বলল, রাত অনেক হলো, তোর সাথে আর প্যাচাল পাড়তে ইচ্ছে করতেছে না। কাল একটা ব্যবস্থা করতে হবে। তবে আল্লাহ যদি সহায় হন আর তুই যদি আজ রাতের মধ্যে কেটে পড়তে পারিস তবে সেই চেষ্টাই কর। কথাটা শেষ করেই রাজ তার জিভের নিচ থেকে শলাকা বের করে খুঁড়তে থাকলো। তারপর টপ করে একটা তুলোর বল বেহুলার মুখে গুঁজে দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। রাজের মধ্যে অস্থিরতা আছে। বাইরেই দাঁড়িয়েছিল রাজ। আমিরের সাঙ্গপাঙ্গরা মুন্না, কালু আর সোহেল। এদের মধ্যে মুন্না ছেলেটা রাজ আমিরের ছায়ার মতো। রাজ আমির বের হলো, সে গম্ভীর গলায় বলল, কড়া নজরে রাখিস, মাল যেন আবার হাওয়া হয়ে না যায়, সাবধান। কালু আর সোহেল তখন উদাস ভঙ্গিতে মাথা চুলকাচ্ছে। রাজামির আবার তার লুঙ্গির গিট খুলে নতুন করে পড়তে শুরু করলো। রাজামির লোকটা সম্ভবত সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো। তার লুঙ্গি পরার ধরনটা ঠিক বাঙালিদের মতো নয়, তামিল হিরোদের মতো কুঁচকানো। কালু আর আমতা আমতা করে বলল, ভাই আমার একটা জরুরি কাজ ছিল। সোহেলও সাথে সাথে সায় দিল, ভাই আমারও। মুন্না অবশ্য চুপচাপ দাঁড়িয়েছিল। সম্পর্কে সে রাজামিরের ভাগনা হয়, যদিও কাজকর্মে সে মামার প্রধান সেনাপতি। রাজামির কোমরে দুই হাত দিয়ে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে বলল, পাড়ায় যাবি না কি রে? কালু আর সোহেলের মুখে শরতের মেঘের মতো এক চিলটে হাসি ফুটে উঠল। তার মানে তাদের গন্তব্য ওই পাড়ায়। রাজামির হাত নেড়ে অনুমতি দিল, আচ্ছা যা, ঘুরে আয়। পুরো দায়িত্ব মুন্নার কাঁধে সঁপে দিল রাজামির। নিজে ঘরের দিকে রওনা দিল। পাড়া বলতে এ তল্লাটে মল্লিকা সর্দারনির বাড়িকেই বোঝায়। সেখানে প্রতি রাতে সুন্দরীদের মেলা বসে, নাচের আসর জমে। কালু আর সোহেল এখন সেখানেই যাবে। রাত বাড়ছে। রাত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। সব শুনশান। বাড়িটা ঘুমের অতল গহীনে তলিয়ে আছে। করিডোর ধরে এগিয়ে সে 12 নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, এটাই তার ঘর, 12 নম্বর। দরজার পাল্লা ঠেলে ভিতরে ঢুকে দেখল টেবিলের ওপর খাবার ঢাকা দেওয়া। রাজ আমিরের মা, যাকে সবাই রানী আমিরের মা বলে, নির্ঘাত পরিচালিকা ময়নাকে দিয়ে এই নৈশভোজের ব্যবস্থা করেছেন। কিন্তু রাজের পেটে বিন্দুমাত্র ক্ষুধা নেই। শরীরের ভেতরে অস্থিরতা কাজ করছে। বারান্দার দড়ি থেকে একটা শুকনো লুঙ্গি টেনে নিয়ে যখন সে ওয়াশরুমের দিকে পা বাড়াবে, ঠিক তখনই খটকা লাগলো।
হাতের ঘড়িটা খুলতে গিয়ে দেখল ঘড়িটার কাঁটার সাথে আষ্টেপৃষ্ঠে কী যেন একটা জড়িয়ে আছে। ভালোভাবে লক্ষ্য করতেই রাজের ভুরু কুঁচকে গেল। একগাছি সুতো, টকটকে বাসন্তী রঙের রেশমি সুতো। মুহূর্তের মধ্যে তার মনে পড়ে গেল সন্ধ্যার সেই ঘটনাটা। গোধূলিতে একটা মেয়ের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়েছিল সে। মেয়েটা টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল। হ্যাঁ, এই সুতো নিশ্চয়ই সেই মেয়ের শাড়ির আঁচল ছিঁড়ে আসা। এক নিমেষে রাজের মুখটা অমাবস্যার আকাশের মতো কালো হয়ে গেল। সে ঘোরের মধ্যে নিজের গায়ের জামাটা নাকের কাছে নিয়ে এলো। খুব সন্তর্পণে ঘাড় নেওয়ার চেষ্টা করলো। মেয়েটার গায়ের কোনো সুবাস লেগে আছে কি? পরক্ষণেই তীব্র বিরক্তি আর বিতৃষ্ণার সাথে নাক কুঁচকে এলো। ছি! এক ঝটকায় গায়ের শার্টটা খুলে সে মেঝের এক কোণে ছুঁড়ে দিল। হাতের ওই সুলক্ষণী ঘড়িটাও যাতে বাসন্তী রঙে জড়িয়ে আছে সেটাকেও কোনো মতে খুলে আলমারির ড্রয়ারের একদম ভেতরে গুজে দিল, যেন ওটা একটা বিষাক্ত কোনো বস্তু, যা চোখের আড়ালে রাখাই সবচেয়ে নিরাপদ। হিমু হলে হয়তো এই সুতোর মধ্যে কোনো রহস্য খুঁজত, কিন্তু রাজামীর এই মুহূর্তে কেবল মুক্তি চাইছে।